নমস্কার, অমৃত গল্পে আপনাদের স্বাগত। রামকৃষ্ণ মঠের আদিকথা। আলোচ্য বিষয় মঠ পরিচালনার জন্য অর্থ সংস্থান। স্বামীজির লেখা 16 মার্চ 1899 তারিখে চিঠি থেকে জানা যায়, ইংরেজ ও মার্কিন বন্ধুদের সাহায্যে গঙ্গা তীরে বেলুর গ্রামে জমি সংগৃহীত হয়েছিল এবং মঠের জন্য বাড়িঘর তৈরি হয়েছিল। মঠ পরিচালনার জন্য মিসেস বুল এককালীন কিছু অর্থ দান করেছিলেন। সে অর্থের পরিমাণ বা দানের শর্ত আমরা জানতে পারিনি, কিন্তু সেই অর্থ যে মঠ পরিচালনার পক্ষে যৎসামান্য ছিল তা সহজেই বোঝা যায়। আলমবাজার মঠ জীবনের শেষ 1 বছর ও নীলাম্বর বাবুর বাগানে মঠ থাকাকালীন প্রায় 10 মাসাধিক কাল এবং বেলুর মঠের প্রথম দিকে কিছু আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছিল, কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী। কারণ বিদেশি ভক্তদের নিয়ে স্বামীজি অন্যত্র যেতেই এবং মিসেস বুল ও মিস ম্যাকলাউড 1898 ডিসেম্বরে স্বদেশে চলে যাওয়ার পর আর্থিক স্বাচ্ছন্দ্য কর্পূরের আলোর মতোই নিভে যায়। অর্থ সমস্যা তীব্রভাবে অনুভূত হয় 1899 জুন মাসে স্বামীজির দ্বিতীয়বার ইউরোপ যাত্রার পর। তখন মিসেস বুল প্রদত্ত এককালীন দানের সুদ পাওয়া যেত। খেতড়ির রাজা অজিত সিংহ মঠের খরচ নির্বাহের জন্য প্রতি মাসে 100 টাকা করে পাঠাতেন, কিন্তু 18 জানুয়ারি 1901 খ্রিস্টাব্দে তাঁর আকস্মিক মৃত্যুর পর এই অর্থ সাহায্য বন্ধ হয়ে যায়। স্বামীজি দ্বিতীয়বার বিদেশে যাওয়ার আগে স্বামী শারদানন্দজি এবং স্বামী তুরীয়ানন্দজি বেদান্ত প্রচার ও মঠের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রাজস্থান ও গুজরাট গিয়েছিলেন। তাঁরা মঠে ফিরে এসেছিলেন 1899 খ্রিস্টাব্দের 3রা মে। 2.5 মাস চেষ্টার ফলে তাঁরা সামান্যই অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন। অবশ্য কয়েকজন রাজা বা দেওয়ান আরও কিছু অর্থদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিদেশে যাওয়ার পরেও মঠের জন্য স্বামীজির চিন্তাভাবনা শেষ ছিল না। তিনি যখনই কিছু অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন তখনই তা মঠে পাঠিয়ে দিয়েছিলেন, যা আমরা স্বামীজির 1899 থেকে 1900 সালের মধ্যে ডিসেম্বর, ফেব্রুয়ারি ইত্যাদি যত চিঠি আদান প্রদান সে বিষয়ে সাক্ষ্য দেয়। আবার কখনো অর্থ আগম না হওয়াতে হতাশ হয়েছিলেন। এই যেমন 17 জানুয়ারি 1900 তারিখে তিনি মিসেস বুলকে লিখেছেন, এখানে বা অন্য কোথাও বক্তৃতা দ্বারা বিশেষ কিছু হবে বলে আশা করি না, ওতে আমার খরচই পোষায় না। শুধু তাই নয়, পয়সা খরচের সম্ভাবনা ঘটলেই কাউকে দেখতে পাওয়া যায় না। এদেশে বক্তৃতার ক্ষেত্রটাকে বেশ চষে ফেলা হয়েছে, আর লোকেরা বক্তৃতা শোনার মনোভাব কাটিয়ে উঠেছে। আবার কখনো বা স্থানীয় ভক্তদের সাহায্যে অর্থ সংগ্রহ করে তিনি মঠের আর্থিক সমস্যা মেটাতে চেষ্টা করেছেন। এই সময়ে মঠের আর্থিক অবস্থা এতই শোচনীয় হয়ে পড়েছিল যে মঠে ঋষি ঠাকুরের নিত্য পূজার খরচ নির্বাহের জন্য গোলাপ মা, যোগিন মা প্রমুখ মহিলা ভক্তগণ প্রতি মাসে কেউ 1 টাকা, কেউ 2 টাকা করে দিয়েছেন। কিন্তু স্বামীজির মহাসমাধির পর মঠের এই আর্থিক দুরবস্থা চরমে উঠেছিল। অন্তত
কিছুকালের জন্য। অবশ্য এই সময় 10ই জুন 1903 সালে মিসেস বুল কলকাতায় একবার এসেছিলেন এবং কয়েকদিন পর থেকে তিনি বম্বে থেকে যাত্রা করেছিলেন 14ই নভেম্বর 1903 খ্রিস্টাব্দে। নির্দ্বিধায় অনুমান করতে পারি তিনি এ সময়েও মঠের আর্থিক অবস্থায় কিছু উন্নতির ব্যবস্থা করেছিলেন। গঙ্গা তীরে পোস্তার কাজ আরম্ভ হয়েছিল 29শে মার্চ 1902 সালে। কিছুটা অগ্রসর হওয়ার পর সেই কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। গিরিশচন্দ্র ঘোষ একটি বেনিফিট নাইট সংগঠন করে 800 টাকা মঠের হাতে তুলে দেন। পোস্তা বাঁধানোর বাকি কাজ 1903 খ্রিস্টাব্দে শ্রী ঠাকুরের জন্মোৎসবের পর শেষ হয়। মঠের আর্থিক সমস্যা ছাড়াও কোনো কোনো কেন্দ্রের, বিশেষত শ্রী শ্রী মায়ের ও তাঁর সংসারের খরচপত্র এবং কলিকাতায় নারী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করতে স্বামী শারদানন্দজি প্রমুখ পরিচালকদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। অবশ্য শ্রী শ্রী মা ও তাঁর সংসারের জন্য প্রয়োজনীয় অর্থ সংকুলান আলোচ্য সময়ের শেষ ভাগে হয়ে গিয়েছিল বলেই মনে হয়। কিন্তু কলকাতায় নারী শিক্ষা সংক্রান্ত প্রকল্পের জন্য অর্থের সমস্যা অনেক সময়ই পরিচালকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। একটা দৃষ্টান্তই দেওয়া যায়। 1904 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর স্বামী শারদানন্দজি মিসেস বুলকে চিঠিতে লিখছেন, "The women's work, both of Sister Nivedita and Christiana, are getting on well, but I have been put to great inconvenience to meet the expenses of the latter's work on account of business failure of Hari Mohan, who promised to help us with ₹2,000. Educational work always means expense and can never be self-supporting. However, I am trying my best to meet it and hope to succeed." যতদূর জানা যায় তার এই চেষ্টা বিশেষ সফল হয়নি। কিন্তু সকল অবস্থাতেই সন্ন্যাসীগণ, বিশেষত প্রাচীন সন্ন্যাসীগণ, শ্রী ঠাকুরের অদৃশ্য কল্যাণ হস্তের ওপর একান্ত নির্ভরশীল ছিলেন। সময়ে সময়ে তারা স্মরণ করতেন বরাহনগর মঠের দিনগুলির কথা। এসব কথা শুনে তরুণরাও অনুপ্রাণিত হতেন এবং বাস্তবের রূঢ়তাকে হাসি মুখে সহ্য করতেন। দুর্ভিক্ষ ও বন্যা পীড়িতদের মধ্যে নরনারায়ণ জ্ঞানে সেবা করে রামকৃষ্ণ মিশনের সেবকবৃন্দ ইতপূর্বেই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আলোচ্য সময়ে ভাগলপুরের ঘোঘাতে স্বামী সদানন্দজির সাহায্যে নিয়ে স্বামী অখণ্ডানন্দজি একটি ত্রাণ কার্য পরিচালনা করেছিলেন। পশ্চিম ভারতের মানুষ, বিশেষত অস্বাস্থ্যকর বাসস্থানে বসবাসকারী দরিদ্র মানুষ সর্বনাশা প্লেগ রোগের শিকার হয়েছিল। সেই রোগ কলকাতা শহরের বস্তি অঞ্চলে জল প্লাবনের মতো ছড়িয়ে পড়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলল। কাতারে কাতারে মানুষ মরছিল, চতুর্দিকে আর্তনাদ। সন্ত্রস্ত মানুষ শহর ছেড়ে গ্রামাঞ্চলে আশ্রয় নিতে থাকে। 31শে মার্চ 1899 গুড ফ্রাইডের দিন স্বামী সদানন্দজি 7 জন ধাঙরকে নিয়ে বোসপাড়া বস্তিতে সাফাইয়ের কাজ আরম্ভ করেন। সেবা কাজ পরিচালনার জন্য
ভগিনী নিবেদিতা সম্পাদক এবং স্বামী সদানন্দজি কর্ম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। 14 এপ্রিল নিকিরিপাড়া বস্তির আবর্জনা সাফাইয়ের কাজ শেষ হয়। শিয়ালদহে মুন্সিবাজার বস্তি পরিষ্কারের দুঃসাধ্য কাজ 9 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে শেষ করা হয়। ইতোমধ্যে স্বামী শিবানন্দজি, স্বামী আত্মানন্দজি ও স্বামী নিত্যানন্দজি এই সেবা কাজে যোগদান করেছিলেন। 22 এপ্রিল ক্লাসিক থিয়েটারে যুবকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। অসুস্থ দেহ নিয়ে স্বামীজি সভাপতিত্ব করেন। নিবেদিতা একটি মনজ্ঞ ভাষণ দেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে 15 জন যুবক সেবা কাজে যোগদান করেন। তাদের কাজের প্রশংসায় মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন পত্রপত্রিকা। এই সেবা কাজ এবং তাতে দেশের শিক্ষিত যুবকদের যোগদানের তাৎপর্য সম্পর্কে ভগিনী নিবেদিতার মন্তব্য লক্ষ্য করবার মতো। তিনি মন্তব্য করেন, Surely one of the great secrets of the weakness of India lies in the fact that the motherland has never in the past found means to voice in any special way her love of the feeble and the outcast of the disinherited amongst her children. Let us pray that we of this new generation may live to see the beginning of a different state of things. এ বিষয়ে দ্য প্রবুদ্ধ ভারত মে 1899 quoted in Vivekananda in Indian newspaper 1893 থেকে 1902 এ বিষয়ে সাক্ষ্য দেয়। পরের বছরেও 1900 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগের ভয়ঙ্কর আকার শহরবাসীকে সন্ত্রস্ত করে তুলেছিল। এই সময়কার সম্বন্ধে স্বামী শারদানন্দজি 11 এপ্রিল 1900 তারিখে চিঠিতে নিবেদিতাকে লিখেছিলেন, The plague, the famine, the cholera, the smallpox are doing their harvest. স্বামী সদানন্দজির নেতৃত্বে মিশনের কর্মীবৃন্দ অসাধারণ সেবা কাজ করেছিলেন। 5 সপ্তাহের মধ্যেই তারা বস্তির 1300টি বাড়ি ও 40টি পাকা বাড়ি পরিষ্কার করেছিলেন এবং 160টি গাড়ি আবর্জনা সরিয়েছিলেন। এইবারেই মিশনের অন্যতম সহসম্পাদক শরৎচন্দ্র সরকার প্লেগ রোগে প্রাণদান করেন। এবারকার সেবা কাজ সম্বন্ধে মহারাষ্ট্রে দ্য মারাঠা পত্রিকা 22 ডিসেম্বর 1901 সম্পাদকীয় মন্তব্যে লেখে, The volunteers of the mission confined themselves solely to the houses of the poorest classes who are unable to pay for cleansing and disinfecting them. The filthy habitus of the filthy habitants of the poor were carefully disinfected without causing the least irritation to their ignorant owners or resident at a great cost by the jealous members of the mission. এ বিষয়ে বিবেকানন্দ ইন দ্য ইন্ডিয়ান নিউজ পেপার সাক্ষ্য দেয়। 1904 খ্রিস্টাব্দের শীতকালে ভাগলপুরে প্লেগ মহামারীর আকার ধারণ করলে বীর হৃদয় স্বামী সদানন্দজির নেতৃত্বে মিশনের সেবকবৃন্দ সেখানকার আর্তপীড়িতদের সেবা করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে পাঞ্জাবের ধর্মশালা ও কাংড়া উপত্যকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 20টি গ্রামের মানুষদের সেবা করেছিলেন মিশনের সেবকবৃন্দ। বিপদে আপদে ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক ও
সাময়িকভাবে সেবার মধ্যে মিশন তার নরনারায়ণ সেবা সীমাবদ্ধ রাখেনি। আলোচ্যকালের মধ্যে দুর্ভিক্ষে সর্বশান্ত বালক বালিকাদের নিয়ে রাজস্থানের কিষেনগড়ে গড়ে উঠেছিল একটি অনাথা আশ্রম। রাজস্থানের ফেমিন কমিশনার মেজর ডানলপ স্মিথ এই অনাথাশ্রম পরিদর্শন করে মন্তব্য করেছিলেন এবং লিখেছিলেন, There are now in the orphanage 54 boys and 23 girls who are housed in 2 separate buildings. The children are in excellent condition and appear to receive every attention. They were all happy. এই সংবাদ পরিবেশন করে দ্য সোশ্যাল রিফর্মার 15 ডিসেম্বর 1901 এই পত্রিকা মন্তব্য করে যে এই অনাথাদের মধ্যে ছিল বলেই এই অনাথদের মধ্যে ছিল বল্লই, জাট, গুজ্জর, মলি, মুসলমান, চামার, রেজার, বারহাই ও ব্রাহ্মণ। এই বিষয়ে বিবেকানন্দ ইন দ্য ইন্ডিয়ান নিউজ পেপার সাক্ষ্য দেন। আমরা আগেই বলেছি যে স্বামী অখণ্ডানন্দজির নেতৃত্বে মুর্শিদাবাদেও একটি গ্রামে কিভাবে একটি অনাথ আশ্রম গড়ে উঠেছিল, যা পরবর্তীকালে বর্তমানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি স্থায়ী কেন্দ্রের রূপ ধারণ করেছে। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।